আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন এনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা বীমা শিল্পের খুব গুণী একজন মানুষ, ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জনাব ইব্রাহিম মিয়া। আমরা আমাদের এই সম্মানিত অতিথিকে পেয়ে আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের পক্ষ থেকে খুবই আনন্দিত। আজকে আমরা ওনার সাথে খুব ওপেন অনেক বিষয় ডিসকাশনে যাব। আমরা যারা বীমা শিল্পে ক্যারিয়ার করছি, দীর্ঘদিন যাবত এখানে কাজ করছি, বা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন পিরিয়ডে আছি, যে ট্রেনিং নিচ্ছি বা প্রস্তুতি নিচ্ছি যে বীমা শিল্পের সম্ভাবনাময়ী খাতে আমরা আমাদের ক্যারিয়ারটা গঠন করব, এই ক্ষেত্রে আমাদের জনাব ইব্রাহিম মিয়া, ওনার গত 5 বছরের এক্সপেরিয়েন্স, ওনার কর্মজীবন, বা আমাদের সারা বাংলাদেশে আমরা যেভাবে ওনার টিম স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তা প্রকল্প নিয়ে কাজ করছে, এই বিষয়গুলা আমরা ওনার থেকে সাবলীলভাবে শুনবো এবং এই অভিজ্ঞতাগুলো আমাদের কর্মজীবন পাশাপাশি আমাদের বীমা শিল্পের ডেভেলপমেন্টের জন্য আশা করি একটা চমৎকার ভূমিকা রাখবে। তো আমরা আমাদের অতিথির কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা আজকে খুবই আনন্দিত আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে। আমিও ভীষণভাবে আনন্দিত আপনাদের স্টুডিওতে আসতে পেরে। আচ্ছা, যাক, ধন্যবাদ। প্রথম বিষয়টা হচ্ছে, আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার, আমরা জানি। আপনি কিভাবে সোনালী লাইফে আসলেন, কতদিন কাজ করছেন এবং এখানে বর্তমানের পজিশন, এই বিষয়গুলা একটু যদি প্রাথমিকভাবে বলেন। থ্যাংক ইউ সো মাচ জসিমউদ্দিন স্যারকে। একাডেমিক পড়াশোনা শেষ করার পরে আসলে কয়েকটা প্রফেশনের সাথে ছিলাম, টিচিং প্রফেশনে। আর সোনালীতে আসার পূর্বে একটা কোম্পানির অ্যাকাউন্টসে হেড ছিলাম। তো আমার ঢাকাতেই তার ওনার সাথে পরিচিত আমার এক বড় ভাই মোশাররফ হোসেন মিজান স্যার, উনি একদিন আমাকে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্পর্কে ইনফর্ম করেন। এটা আপনার 2021 এর এপ্রিল মাসের দিকে। তো যখন আমি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিস সিস্টেম কমিটমেন্ট, স্পেশালি আপনার ডিজিটালাইজেশন মানে ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম, যেটা আমি দেখি, আমি ভীষণভাবে অভিভূত হই এবং আমি কয়েকটা দিন এটা অবজার্ভ করি। আমি অনলাইনে সার্চ করি এবং ফিজিক্যালি অফিস ভিজিট করি। এরপরে আমি সিদ্ধান্ত নিই। তো এই সিদ্ধান্ত নেওয়া থেকেই শুরু, আমি কখনোই পিছনে ফিরে তাকাইনি। আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর একটা ব্যাপার আমার সবচেয়ে ভালো লাগে, যে যতই হোক না কেন, যত কোয়ালিটি তার থাক না কেন, এখানে ফিল্ড ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে শুরু করতে হয়। কারণ প্রাইমারি স্টেজ থেকে যখন একটা মানুষ কাজ শুরু করে তখন কিন্তু সে স্কিলড হয়, সে অল সেক্টরটা তার কাছে ক্লিয়ার থাকে, কোনো গ্যাপ থাকে না। তো আমি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করি 2021 মে মাসের 18 তারিখ। তো যখন 1 বছর কাজ করি, আর এই কাজের ভিতরে মূলত এখানে দুটো সিস্টেম আমার বেশ ভালো লাগে। একসাথে সেলসে কাজ করা যায়, সেলস অ্যান্ড মার্কেটিং, আর সাথে সাথে টিম রিক্রুট করা যায়। আর ইন্স্যুরেন্সে একটা মানুষ দুইভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে আপনার সিঙ্গেল ওয়ার্ক, আর একটা হচ্ছে আপনার টিম ওয়ার্ক। আমি টিম ওয়ার্কটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমি জানি যে যখন আমি টাইম মাল্টি অ্যাপ্লাই করতে পারবো তখন একটা মানুষ সাধারণত সারাদিনে 24 ঘন্টা সে 18 ঘন্টা বা 20 ঘন্টা অথবা 16 ঘন্টা সর্বোচ্চ সে কাজ করতে পারে। কিন্তু টিম বিল্ডিংয়ের মাধ্যমে একটা মানুষ চাইলে একদিনে 1000 ঘন্টা, 10,000 ঘন্টা, 1 লক্ষ ঘন্টা কাজ করতে পারে। তো এই মেন্টালিটি নিয়ে আমি টিম গঠন করি এবং 2022 সালে পহেলা জুলাই আমি ইউনিট ম্যানেজার হই এবং 2024 এর জুলাই আমি ব্রাঞ্চ ম্যানেজার এখন আছি। এই তো। আচ্ছা, আমরা বর্তমানে আপনার টিম মেম্বার যারা আছেন, এদের সংখ্যা কেমন, বা এখানে ইউনিট ম্যানেজার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এদের সংখ্যাটা কেমন? বর্তমানে আমার টিমে অ্যাবাউট 1000 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আছেন। এর ভিতরে 10 জনের মতো ইউনিট ম্যানেজার আছেন। জি। আর আমি তো ব্রাঞ্চ ম্যানেজার। জি। আচ্ছা, ধন্যবাদ।
তো আমরা জানি যে বীমা শিল্পের কোর বিউটিটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা, এক্স্যাক্টলি। যেটা আমরা আম, মানুষকে এই সেবাটা প্রদান করে থাকি। আপনার এই সংগঠন সহ আম, আপনার এটার এরিয়া না সারা বাংলাদেশে আপনারা কাজ করেন, বা কতজন ক্লায়েন্ট কে আপনার এই সেবা প্রদান করেছেন, এটার কি পরিমাণ হতে পারে? রিয়েল কথা, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি এই জন্য ভীষণভাবে অভিভূত এবং খুব আগ্রহের সহিত কাজটা করি, কারণ আমি দেখছি অন্য প্রফেশনে যখন আমি কাজ করি তখন একটা লিমিটেশন থাকে, যে একটা এরিয়ার ভিতরে, যেমন একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, তারা কিন্তু একটা লিমিটেড গণ্ডির ভিতরে কাজ করতে হয়, একজন টিচার। কিন্তু এই জায়গাটাতে আমি দেখলাম যে বীমা কর্মী হিসেবে আমি সারা বাংলাদেশে, এমনকি ইআরপি সফটওয়্যার হওয়াতে, ডিজিটালাইজেশন হওয়াতে, আমি ওয়ার্ল্ড ওয়াইড যেখানে বাংলাদেশের মানুষ আছে সেখানে আমি কিন্তু কাজ করতে পারছি। তো এখন দেখা যায় শুধু বাংলাদেশ ব্যাপী না, আমার দেশের বাইরেও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আছেন, ওখানে বসে তারা কাজ করছেন। জি। তো এখন আমি শুধু এই বাংলাদেশ সার্ভিসটা কিভাবে দিচ্ছেন দেশের বাহিরে? হ্যাঁ, এই সার্ভিসটা দেওয়ার, ওই তো বললাম যে আপনার সিস্টেম, হুম। ডিজিটালাইজেশন, ইআরপি, এন্টারপ্রাইজ জি। রিসোর্স প্ল্যানিং সিস্টেম, যেটা আছে অনলাইন, এর মাধ্যমেই এই সার্ভিসটা ইনশিওর করা সহজ হচ্ছে। মানে আর আমরা বুঝলাম যে ইআরপির বিষয়টা এখন একজন ব্যক্তি সে যখন সঞ্চয়টা করছে, তো এখানে তার অনেক লিগ্যাল পেপার লাগতেছে, বা তার অনেক তথ্য ইনফরমেশন, এবং কোম্পানির সাথে পলিসিটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত যেই কাজগুলা দেশের বাহিরে থাকলে বা টাকা পয়সা লেনদেন, এই বিষয়টা যদি একটু সহজভাবে বলেন। হ্যাঁ, যারা মনে করেন, বিনিয়োগকারী এরা কি কোনো হ্যাঁ, চ্যালেঞ্জ ফেস করছে কিনা? জি, 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 দেখা যায় যারা বাংলাদেশের ভিতরে আছে, হুম। যাদেরকে আমরা হাতে নাগালে পাই, জি। তারাই তাদের ফর্মটাকে ফিল আপ করে, ডকুমেন্টসগুলো দেয়, আমরা ফিজিক্যালি অফিসে জমা দিই, জি। অফিস সেটাকে এন্ট্রি করে। হুম। হ্যাঁ, আর যখন একজন ক্লায়েন্ট বা কাস্টমার দেশের বাইরে থাকে, সে মালয়েশিয়া হোক, আমেরিকাতে হোক, তখন উনি ওখান থেকে ওনার ডকুমেন্টসগুলো আমাদের অনলাইনে প্রোভাইড করে, জি। ওনার সিগনেচারটা প্রোভাইড করে। জি। তো এটা করাতে আমরা যখন অনলাইন, ওখান থেকেই উনি একটা এন্ট্রিও দিতে পারে, হুম। আবার আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে অনলাইনে দিতে পারে। হুম। তো এটা আমরা কোম্পানিতে দিলে তারা এন্ট্রি দেয়, এই একটা অপশন। আর একটা অপশন, যারা ওয়েল এডুকেটেড পারসন, যারা শিক্ষিত, তারা চাইলে ওয়েবসাইটে ঢুকে আমাদের ইআরপি ইআরপি ওয়েবসাইটে ঢুকে ওনারা নিজেই ওখানে ওনার অ্যাপ্লিকেশন ফিল আপ করতে পারে এবং জি। ডকুমেন্টসগুলো অ্যাডজাস্ট করতে পারে। ওকে, ফাইন। সেক্ষেত্রে ওনাকে কোনো ডকুমেন্টস আমাদের পাঠাতে হয় না। জি। আর যে এটাকে একটু মানে পারে না, তাদেরকে আমাদের হেল্প করতে হয়। জি। তো প্রবাস থেকে বা যারা আপনার সামনাসামনি হুম, যাদের সাথে পলিসি করান না, বিশেষ করে অনলাইনে যাদেরকে সেবা দিচ্ছেন, এরা কি হ্যাপি আপনাদের অনলাইন সার্ভিসে? এরা ভীষণ এক্সাইটেড এবং ভীষণভাবে হ্যাপি তারা, কারণ জি। দেখা যায় যে বিদেশে যারা বাংলাদেশি প্রবাসী আছেন, হুম। তারা কিন্তু তাদের ইনকামের পুরোটাই দেশে পাঠিয়ে দেয়। জি। যখন সে 10 বছর 15 বছর পরে রিটার্ন করেন, দেখা যায় তার কোনো পুঁজি বা লিকুইডিটি মানি তার থাকে না। জি। আর যখন সে এরকম একটা ইন্স্যুরেন্স করলো এবং সে ওখান থেকে প্রিমিয়ামটা জমা দিতে পারছেন, ওখান থেকেই ওনার অ্যাকাউন্টটাকে অপারেট করতে পারছেন, মানে ওভারঅল এ টু জেড সে ওই দেশের বাইরে থেকেই কিন্তু সার্ভিসটা পাচ্ছেন। এমনকি টাকা জমা দেওয়া থেকে শুরু করে ওনার মেয়াদ পূর্তি হলে উনি মালয়েশিয়াতে বসে ম্যাচুরিটির টাকা উনি পেয়ে যাচ্ছেন। এই জন্য ওনাকে কোনো প্রকার ডে ওয়ানেও অফিসে আসতে হয় না, আর এন্ড অফ দ্য ডেতে ম্যাচুরিটি পিরিয়ডেও ওনাকে অফিসে আসতে হয় ইব্রাহিম না। ভাই, আমরা আপনার থেকে সমসাময়িক একটা বিষয় জানতে চাচ্ছি। আমরা প্রত্যেকে জানি যে বীমা পেশাটা খুব চ্যালেঞ্জিং, ইয়েস, এবং মার্কেট পর্যায়ে মানুষের যে প্রতিক্রিয়া, বা সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকায়, টেলিভিশনে বীমা নিয়ে যেই তথ্যগুলো আসে, এর মধ্যে ইতিবাচকের থেকে নেতিবাচক নিউজ আমরা একটু বেশি দেখে থাকি। মানুষজন ক্লেইমের টাকা পাচ্ছে না, ম্যাচুরিটি পাচ্ছে না। তো আমাদের যারা ফিল্ড ফোর্স, এরা মাঠ পর্যায়ে কাজ করতে গেলে
এই যে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, একটা মানুষ এই নেগেটিভ নিউজগুলা যেমন আমি দেখি, সাধারণ মানুষও তো দেখে এখন, হ্যাঁ। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, তথ্য প্রযুক্তির কারণে এগুলা সবার হাতে হাতেই চলে যায়। জি। তো এই যে মানুষজন তো জানে যে এই ইন্ডাস্ট্রিটা খুব নেগেটিভ বা প্রবলেম, এর ভিতর থেকে এত ভালো রেজাল্ট বা এত নতুন ক্লায়েন্ট বা এই কাস্টমার বের করে আনা কিভাবে পসিবল, কিভাবে করছেন এই কাজটা, বা একটু যদি খুলে বলতেন বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই বলবো প্রত্যেকটা কাজই ভীষণ কঠিন, আবার প্রতিটা কাজই আবার সহজ। কাজ জানার আগে প্রত্যেকটা কাজই কঠিন মনে হয়, আর যখন কাজটা জানা হয় শেখা হয় তখন ইজি হয়, এটাই স্বাভাবিক। তো আপনি যেটা বলছিলেন যে বীমা শিল্পে কাজ করা ভীষণ চ্যালেঞ্জিং, আমি আপনার সাথে একমত। এটা চ্যালেঞ্জিং, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জি। আমি যদি 2021 সালে যাই, হুম। ওই সময়ের এক প্রেক্ষাপট ছিল, আর এখন 2026 আমি একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। জি। ওই সময় আমরা যখন 100 ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম, দেখা যেত যে 80 জন ক্লায়েন্ট আপনার ইগনোর করতো, রিজেক্ট করতো আর রিজেক্ট কি। করতো। জি। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই 2026-এ আমি যদি 100 জন ক্লায়েন্টকে হ্যান্ডেল করি, জি। দেখা যায় 80% ক্লায়েন্ট তারা পজিটিভ, এবং তারা কিন্তু বীমা শিল্পে আসছে। এটা আমার জি। ওপিনিয়ন। কারণ আমি দেখতে পাচ্ছি যে এখন এই যে 100 জনের মধ্যে 80 জন আসছে, বা আগে 100 জনের মধ্যে 80 জন আসে নাই, তো এই যে 100 জন লোককে কিভাবে গ্যাদার করছেন আপনারা, বা 100 জনের কাছে কিভাবে যাচ্ছেন, বা তাদের মধ্যে কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করতেছেন, এটা কি প্রোগ্রাম করে, বা এটা কিভাবে করতেছেন আপনার লোকজন, এই কাজটা কিভাবে করে, মানে ফার্স্ট ইন্ট্রোডিউসটা মানুষের সাথে, হুম, এটা কিভাবে করে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানেও আপনার সিঙ্গেল সিঙ্গেল করার সুযোগ আছে, আবার ক্যাম্পেইন করার মাধ্যমেও সম্ভব বা সুযোগ আছে। তো আমি যেটা করি, আমি 100 জনকে সিঙ্গেলেও যদি যাই, তখন সিঙ্গেলে ওভাবে আসে, তত লং টার্ম মেয়াদে একটা সময় নিতে হয়। হুম। আর যখন আমি ক্যাম্পেইন করি, যেমন আমার টিমটা ক্যাম্পেইন করে বিভিন্ন হুম। স্কুলে, তারপরে উঠান বৈঠক করে, হুম। তারপরে একটা ইউনিয়ন পরিষদে হুম। মেম্বার যারা আছেন তাদেরকে জি। নিয়ে এরকম। আবার অফিসে আমরা দেখা যায় মান্থলি অথবা উইকলি একটা গেস্ট রিলেটেড প্রোগ্রাম করি, জি। ওখানেও অনেক গেস্ট অ্যাটেন্ড করেন। হুম। তো এই অনেকগুলো গেস্ট বা প্রসপেক্ট যখন ওখানে আসে, তখন যে আমরা ক্যাম্পেইনটা বা বীমা শিল্পের সুবিধা, এটার ফেসিলিটি যখন আমরা বলি, সিস্টেম সার্ভিস বলি, তখন দেখা যায় যে ওখানে মোটামুটি সবাই আপনার পজিটিভ থাকে। আচ্ছা, আমাদের দর্শকরা আপনাকে দেখছে, আমরা যদি একটু আরো সহজভাবে আপনার থেকে জানতে চাই, এই যে আপনি অফিসে বা স্কুলে বা বিভিন্ন প্লেসে গেট টুগেদার প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, এই প্রোগ্রামগুলোতে মূলত কি ধরনের আলোচনা তুলে ধরেন? ওখানে মূলত আমরা ইন্স্যুরেন্সের বেসিক থিম দুটো, জি। স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা, আর পারিবারিক আর্থিক ক্ষতিপূরণের নিরাপত্তা বা জি। পারিবারিক ক্ষতির নিরাপত্তা, এ দুটো আসে আলোচনায়। আর সেকেন্ড নাম্বারে আপনার সেভিংস, জি। সেভিংসের পটেনশিয়ালিটি অফ সেভিংস, এই সেভিংসের গুরুত্বটা তুলে ধরা হয়। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আনএক্সপেক্টেড পিরিয়ড আসে, সিচুয়েশন আসে, আমরা এর জন্য কিন্তু প্রস্তুত না। যখন একটা মানুষের সেভিংস থাকে, তখন কিন্তু ওই আনএক্সপেক্টেড সিচুয়েশন মোকাবেলা করা সহজ হয়। হুম। আর সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি তার ইন্স্যুরেন্স থাকে, তাহলে তার সেভিংসটাও হয়, ফিউচার ডেভেলপমেন্টটা হয়। আর একদিকে তার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তার যে কাভারেজটা, হুম। সেটাও সে পায়। তো বিশেষ করে আমরা স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তার ব্যাপারটা তুলে ধরি, পারিবারিক আর্থিক ক্ষতির নিরাপত্তার ব্যাপারে তুলে ধরি, আর থার্ড নাম্বারে তার সেভিংসের পটেনশিয়ালিটি তুলে ধরি, যে আজকের হুম। সেভিংস আগামী দিনের সম্পত্তি। জি। আজকে ছোট্ট একটা সেভিংস আফটার 12 ইয়ার 15 ইয়ার্স পরে এটা একটা অ্যাসেটের রূপ নেবে, তখন জি। আপনার স্বপ্ন পূরণে এটা কাজে আসবে, আপনার বাচ্চার হায়ার এডুকেশনে কাজে আসবে, আপনার ফ্যামিলি ডেভেলপমেন্টে কাজে আসবে, আপনার ফ্রি রিটায়ারমেন্টে কাজে আসবে। আবার দেখা যায় যে এরকম যে ফিউচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সেভিংস একটা মানুষের খুবই জরুরি। কারণ একটা মানুষ কর্ম করে ইনকাম করে,
আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এখন কাজ করেন, ভালো আছেন, জি কিন্তু যখন আপনি কাজ করতে পারবেন না, আপনি কালকে তো অসুস্থ হতে পারেন। তা আমি আপনাকে বলবো এরকম যে আপনি যে আজকে কর্ম করেন, কর্মের একটা পর্শন, একটা পার্সেন্টেজ আজকে সঞ্চয় করেন, সেভিংস করেন। যখন আপনি কর্ম করতে পারবেন না, তখন এই সঞ্চয়িত কর্ম, এই সঞ্চয়কৃত কর্ম কিন্তু ওই টাইমটাতে এখন যেরকম আপনাকে ভালো রাখে, তখনও এই সেম ভাবে আপনাকে ভালো রাখবে। আমার একটা অবজারভেশন হচ্ছে অনেকেই অনেক সময় আমাদের দেশের সাধারণ মানুষকে একটু ব্লেম দেয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ওই সমস্ত দেশের মানুষ স্বাস্থ্য সচেতন, তারা সেভিংস করতে চায়। আমাদের দেশের মানুষের মধ্যে এই বিষয়টা কম দেখা যাচ্ছে। এই কথাটার সাথে কেন জানি আমি সবসময় একমত না। কারণ আমার যেটা অভিজ্ঞতা, বাংলাদেশে যদি আপনি 1995 বা 96 সাল থেকে এখন পর্যন্ত ডেটা অ্যানালাইসিস করেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু হতদরিদ্র, হুম, নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত এবং Really? মধ্যবিত্ত শ্রেণীও কম। রাইট। এরপরে উচ্চ মধ্যবিত্ত বা যারা একটু আর্থিকভাবে সাস্টেনেবল, জি, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে সেভিংস, ইনভেস্টমেন্ট এবং অ্যাসেটের সর্বোচ্চ টেন্ডেন্সি থাকার কারণেই তো মানুষ বীমা শিল্পের সাথে এঙ্গেজ হইতে গেছে। হ্যাঁ, আজকে দেখেন এখন বীমা শিল্পে মানুষের এই যে একটা হতাশা, একটা মানুষের মধ্যে একটা অপ্রাপ্তির ক্ষোভ, হুম, কিন্তু 2000 সাল, 2005 সাল, 7 সাল, 10, 11, 12 সাল পর্যন্ত মানুষ তো লক্ষ লক্ষ মানুষ এই বীমার সহযোগিতা নিতে চাইছিল। হ্যাঁ, কারেক্ট, তো মানুষ তো এক্সাক্ট সেবাটা পায় নাই। ইয়েস, তো কারেক্ট। আমাদের দেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা নাই, বিষয়টা আমার মনে হয় সত্য না। হ্যাঁ, আমি এর আপনার সাথে, পাশাপাশি ধরেন বাংলাদেশে এমন অনেক হাজারো প্রতিষ্ঠান হুম, জন্ম নিয়েছে যে প্রতিষ্ঠানগুলোর সাথে গভর্নমেন্টের কানেক্টিভিটি নাই, গভর্নমেন্টের কোনো রেসপন্সিবিলিটি ওগুলা নেয় নাই। এক্স্যাক্টলি, ওই প্রতিষ্ঠানগুলোতেও হাজার হাজার কোটি টাকা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইয়েস। যেমন ডেস্টিনি বলেন বা অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান আছে, এমএলএম কোম্পানি, স্পেশালি মাল্টিলেভেল মাল্টিলেভেল মার্কেটিং এর অনেক মার্কেটিং, প্রতিষ্ঠান যাদের কোনো আছে, বেসমেন্ট নেই, লিগ্যালিটি নাই। লিগ্যালিটি নেই এবং মানুষ টাকা পাচ্ছে না, হয়তো ওই কোম্পানির অ্যাসেট আছে, সেটা আছে, কিন্তু আলটিমেটলি তো সে ক্ষতিগ্রস্ত। জি, এখন প্রান্তিক পর্যায়ের একজন মানুষের শিক্ষা দীক্ষা কম, কোনোভাবে সে অনেক কষ্টে কিছু টাকা পয়সা ইনকাম করে, ওই ইনকামের থেকে একটা টাকা সঞ্চয় করতে চায় বা ইনভেস্টমেন্ট করতে চায়, হুম, সে কিন্তু হিতাহিতলি বুঝতে পারে না কোনটা ইন্স্যুরেন্স কোম্পানি, হুম, কোনটা মাল্টি লেভেল মার্কেটিং। সে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বা সেভিংস থেকে একটা রিটার্ন চায়, ইয়েস, বা শেয়ার মার্কেট যেটাই হোক। হুম, কারেক্ট, তো আলটিমেটলি তো মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের প্রবল ইচ্ছা আগ্রহ, কারণ প্রত্যেকে তার ভবিষ্যৎ নিয়ে একটু শঙ্কিত, ছেলে মেয়ে একটু ভালো আবাসন, ছেলে মেয়ের বিয়ে শাদী, এরপরে আল্লাহ না করুক যদি কোনো সংক্রামক রোগে পড়ে গেল ইয়েস, বা কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন হইল, হুম, এই রকম সময়ে তো বীমা একটা ভালো ভূমিকা রাখে এবং Yes. সেটা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত, ইয়েস, স্বীকৃত। জি, তো এই জায়গা থেকে আমাদের দেশের যে পার্সেন্টেজ, স্বাস্থ্য ঝুঁকিতে এখনো 1% লোকের এঙ্গেজমেন্ট নাই, নাই। জি, পয়েন্ট, এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা যেটা মানে শিক্ষা বীমা, পেনশন বীমা বা ডিপোজিট, অন্যান্য সবকিছু মিলে যেটা ফ্যামিলিকে কেন্দ্র করে করা হয়, সেক্ষেত্রেও মানুষের সম্পৃক্ততা যদিও আমরা অনেক গুগলে বা মিডিয়াতে চার্জ দিলে এটা 5% এর মতো পাই, নিয়ার অ্যাবাউট কিন্তু আমার মনে হচ্ছে না, যেহেতু আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে ফিল্ড পর্যায়ে, আমার কাছে মনে হচ্ছে এটা 3-3.5% হতে পারে আর কি। কারণ এখন বীমা যারা করেছে হ্যাঁ, এদের মধ্যেও আবার একটা বড় অংশ হুম, কিন্তু তারা এটাকে কন্টিনিউ করছে না, হয়তো একটা প্রিমিয়াম দিয়েছে এরপরে আর দিচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি সে এখান থেকে কোনো বেনিফিট পাবে? বা এই যে পুরো বিষয়টা আমি আপনাকে বললাম, যারা এই সেবাতে আসতেছে না, এটা একটা প্রবলেম। যারা আসছে, আসার পরে যারা কন্টিনিউ করছে না, এটার কারণটা কি, বা এই চ্যালেঞ্জ থেকে আমরা কিভাবে বের হইতে পারি, বা এটা কেন হচ্ছে, এটা দায় কার, কোম্পানির না বীমা কর্মীদের বা অদক্ষতার? আপনি কি মনে করছেন ফিল্ড পর্যায়ে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আপনি যেটা বলেন যে 2010, 11, 12 মানুষ কিন্তু চেয়েছিল আপনার এই স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা বা ইন্স্যুরেন্স ইনভলভ হওয়ার জন্য, কিন্তু আশানুরূপ একটা রেজাল্ট আসেনি। এর আমি একমাত্র কারণ বলবো গভর্নমেন্টের অবহেলা, যেই ব্যাপারে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ ভীষণভাবে কম, যেটা আমি ভীষণভাবে অবাক হই।
যে ডেভেলপ কান্ট্রিতে আপনার ইন্স্যুরেন্স ব্যতি রেখে চিন্তা করার মতো কোনো সেক্টর নাই ইন্স্যুরেন্স ব্যতি রেখে। সেখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে এই ইন্স্যুরেন্সকে নিয়ে তেমন কোনো তাদের মাথা ব্যথা নাই। এটা 1 নাম্বার প্রবলেম আমি মনে করি। আর সেকেন্ড নাম্বারে কোম্পানিগুলোর সৎ উদ্দেশ্যের অভাব, এটা একটা ব্যাপার, যে কোম্পানিগুলো তাদের নিয়তে অনেক সময় অনেকের গরমিল থাকে। আর তৃতীয় নাম্বারে আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করি তাদের ওই স্কিল্ডের অভাব, ল্যাক অফ স্কিল্ড। তারা যে একটা রুলস রেগুলেশন আছে, একটা বিমা কর্মীর অন্তত 72 ঘন্টা ট্রেনিং করা উচিত, কারণ এই সেক্টরটা ব্যাংকিং সেক্টরের চেয়ে অনেক উপরে। ব্যাংকের সেক্টরের লিমিটেশন আছে, আর এখানে কিন্তু লিমিটেশন নাই। অনেক সেক্টর নিয়ে কাজ করতে ইন্স্যুরেন্সে, সেখানে তারা স্কিল্ড না। তো দেখা যায় অনেক মানে ক্ষেত্রে বিষয়টা যেমন হয়তো ব্যাংকে কোনো মানুষ ডিপোজিট করলো বা সেভিংস করলো, করতে পারে, ব্যাংকে স্কিম গুলো আছে, কিন্তু সেখানে তো ঝুঁকি কাভারেজটা না নেই। না আর একবার ঠিক। ইন্স্যুরেন্সে আছে। ইন্স্যুরেন্সে সেটা এখন আছে। ইন্স্যুরেন্সে এটা যেমন একটা বাড়তি সুবিধা, আবার এই সুবিধাটা দেওয়ার জন্য আমাদের কর্মী বাহিনী যারা, হ্যাঁ, এদের যে পরিমাণ দক্ষতার দরকার, Yes, yes, yes. পটেনশিয়ালিটি দরকার, কারেক্ট। আপনার কাছে কি মনে হয় এটা আছে? একেবারেই নগণ্য। আমি বলবো যে একেবারেই নগণ্য। এই ইন্স্যুরেন্স যে নগণ্য থাকার প্রভাবটা তাহলে আলটিমেটলি তো যেই লোকটা ক্লায়েন্ট আমার, যে ইন্স্যুরেন্সটা নিচ্ছে, ক্ষতিগ্রস্ত তো সে হচ্ছে। শুধু সে হচ্ছে না, আমি বলবো যে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ল্যাক অফ স্কিলের কারণে। জি, শুধু গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় না, এজেন্টও ক্ষতিগ্রস্ত হয়, কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং দেশও ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু একজন কেন্দ্রিক হয় না, এটা কিন্তু ওভারঅল হয়। হ্যাঁ, তো উনি যখন টাকা না পায়, আমি একটা সমীক্ষায় দেখছি যে কেউ যদি কোথাও থেকে নেগেটিভ ফিডব্যাক পায়, সে 53 জনকে উইলিংলি বলে যে আমি এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত। কিন্তু কেউ যদি কোথাও থেকে সে পজিটিভলি ভালো রিটার্ন পায়, সে মাত্র 14 জনকে বলে, 14% কেস। মানে নেগেটিভটা কিন্তু এর শক্তি বেশি, জি, আর পজিটিভ কিন্তু ছড়ায় খুব কম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলেছেন। হ্যাঁ, তো দেখা যায় তা আমাদের এই কর্মীদের স্কিলের অভাবে আমি মনে করি বড় একটা প্রবলেম। জি, আমাদের কোম্পানিগুলো এই ব্যাপারে যত্নশীল না, তাদেরকে ট্রেনিং করাইয়া এফএ রিক্রুট করে না, তাদেরকে অ্যাভারেজ আসলেই কিন্তু আমরা তাদেরকে এজেন্টশিপটা দিয়ে দিচ্ছি, এটা একটা প্রবলেম। তো আমি যদি একটু আপনার সাথে এখানে একটু অ্যাড করি, আমি যখন টিচিং প্রফেশনে ছিলাম, জি, একটা বইয়ে 12টা চ্যাপ্টার, হ্যাঁ 12টা চ্যাপ্টার, এর ভিতরে আমি হয়তো 9টায় খুব এক্সপার্ট, আমি স্টুডেন্টকে 9টাই পড়াইছি। আমি যখন আর 3টা একটু এলোমেলো হালকা, কারণ আমি কিন্তু ওটা ভালো করে বুঝি না। কিন্তু যখন পরীক্ষার আগ মুহূর্তে আমি স্টুডেন্টকে প্রশ্ন করি যে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করবে, আমি দেখি যে ও 9টাই সুন্দর করে বলে যে স্যার এই 9টা আসলে পানির মধ্যে অ্যান্সার দিবে। কিন্তু আমি বললাম যে ওই 3টা কোয়েশ্চেন আমি বললাম এই 3টা খুব কঠিন, এটা খুব সমস্যা, একেবারেই বাজে অবস্থা। এখন আলটিমেটলি আমি জানি বাজে অবস্থা কার, এটা কিন্তু স্টুডেন্টের না। রিয়েল কথা, বাজে অবস্থা হলো টিচারের। টিচারই সুন্দর করে 3টা চ্যাপ্টার বুঝে নাই, তাহলে কিভাবে স্টুডেন্টকে সে বুঝাবে? টিচার যদি সুন্দর করে 3 চ্যাপ্টার বুঝতো, তাহলে কিন্তু স্টুডেন্টও বলতে এটা খুব ইজি। এই জায়গাটা তো এর ভিন্নতা নেই। একজন এফএ, একজন ইউএম, সে যখন সুন্দর করে বুঝতো যে ইন্স্যুরেন্স, ইম্পর্টেন্স অফ ইন্স্যুরেন্স জরুরি কত এবং সেভিংসের গুরুত্ব কত, এবং এটা সুন্দর করে তুলে ধরতে পারতো, তাহলে প্রত্যেকটা মানুষ তো মানুষ, সে বুঝে, সে ভালোও বুঝে খারাপও বুঝে। তাহলে আমি মনে করি যে 100-তে 100% মানুষ সে ইন্স্যুরেন্সের ক্যাপাসিটি নেয়, তারপর উল্টো বলতো না। কারণ সবাই কিন্তু সেভিংস করতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপটে, এটাও একটা সমস্যা। আমার যে 100% মানুষই সেভিংস করবে, অনেকের এই ক্যাপাসিটি নাই। সে বুঝবে যে হ্যাঁ জিনিসটা ভালো, কিন্তু নেগেটিভ বলবে না, যদি আমি তাকে সুন্দর করে ডিসক্রাইব করতে পারি, বলতে বুঝাতে পারি। তাহলে আমাদের এই ল্যাক অফ স্কিলের অভাবে এটা একটা বিশাল প্রবলেম আমি মনে করি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। ধন্যবাদ ইব্রাহিম ভাই। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইন্ডিগা আপনার থেকে আরো কি পয়েন্টে কিছু জিনিস আমরা জানতে চাইবো। অবশ্যই। একটা বিষয় হচ্ছে, আপনি তো সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার। জি, আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, এটা আমি সগৌরবে বলতে চাই এবং বলি। সোনালী লাইফের এক্সেপশনালিটা কি? বা সোনালী লাইফের এক্সেপশনালি যদি আমি বলি, তাদের কমিটমেন্ট। জি, কমিটমেন্টটা সো ইম্পর্টেন্ট। আমি দেখছি যে আমার কোয়ালিটির চেয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির
কোয়ালিটি আমি বিক্রি করতেছি, জি সে তার কমিটমেন্টটাকে ঠিক রাখতেছে এবং তার সার্ভিস সিস্টেম কমিটমেন্ট, এই তিনটে জিনিস মানে আনপ্যারালাল, যেটা আমি অন্য কোনো কোম্পানির ভিতরে এটা পাইনি। সার্ভিস সিস্টেম কমিটমেন্ট, তারা যা বলে এবং সেটাই করে, যার কারণে আমি 5 বছর 1 মাস এখানে সার্ভিসরত কাজ করি। আমার কোথাও গিয়ে আমার আপনার নাকানি চুবানি খেতে হয়নি। কেন? কোম্পানি যা বলে কোম্পানি সেটাই করছে। আমি যখন কোম্পানিতে শুরুতে কাজ শুরু করি, আমাকে সবাই এই ব্যাপারে ডিসকারেজ করছে যে তুমি এটা করো না। যখন তাদেরকে আমি বোঝাতে সক্ষম হলাম যে এখানের সার্ভিস সিস্টেম কমিটমেন্ট এটা ঠিক আছে, তাদের টোটালটা মানে একটা ফ্রেমওয়ার্ক আছে, তাদের কার্যক্রমের একটা ডায়াগ্রাম আছে, তো এখানে কাস্টমার সেফ থাকবে, আর কাস্টমার যখন সেফ থাকবে তখন আমিও সেফ থাকবো। এক্স্যাক্টলি। তো এই কাস্টমারের যে কমিটমেন্ট কোম্পানির সাথে এটা ঠিক থাকাতে, এটা যখন আমি অ্যানালাইসিস করে দেখলাম যে না, কথা কাজে মিল আছে, তাদের সার্ভিস সিস্টেম কমিটমেন্ট ওকে আছে, সমস্ত কিছু অনলাইন সিস্টেমে আছে, সো আমি ডেডিকেটেড ওয়েতে ইনশাআল্লাহ একবার অ্যাক্টিভ ওয়েতে কাজ শুরু আচ্ছা, করি। আমরা ধরে নিলাম যে সোনালী লাইফ ভালো সার্ভিস দিচ্ছে কাস্টমারকে, মানুষ টাকা পাচ্ছে, ক্লেইমে কোনো ভোগান্তি হচ্ছে না। তো এই পুরো কর্মযজ্ঞের ভিতরে আপনি আপনার টিম, সংগঠন বা এখানে আর কোন কোন জায়গায় যদি আরো ডেভেলপমেন্ট হইতো, আপনার সংগঠন নিয়ে দেশব্যাপী আপনার আরো কাজ করাটাতে আপনি অনেক প্রাণবন্ত বা উচ্ছ্বাস ফিল করতেন, বা আপনার জন্য আরো ভালো হইতো, বা এখানে ডেভেলপমেন্টের কিছু পয়েন্ট যদি বলেন যে আর এটার ভিতরে কি আর কোনো কিছু ডেভেলপমেন্টের জায়গা আছে? আমি বলতে চাই যে আপনি দেখবেন ক্যাডেট কলেজে যখন আপনি যাবেন, ক্যাডেট স্কুলে যাবেন, তারা কিন্তু 100% পাস না, শুধু এ প্লাস পায়, জি, এবং তারা ভালো করে। এর কারণ হলো যে কোয়ালিফাইড স্টুডেন্টগুলো কিন্তু তারা নিয়োগ দেয়। হ্যাঁ, আর যদি সে কোয়ালিফাইড নাও থাকে, তাকে কোচিং করে শিখে তাকে কোয়ালিটি অর্জন করে অ্যাডমিশন দিয়ে তাকে টিকতে হয়। জি, তাহলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এটার ব্যক্তিটা সবার উপরে। এখানে কোয়ালিটি পিপল দরকার, এডুকেটেড পারসন দরকার। ওকে, তো আপনি কি এটা বলতে চাচ্ছেন যে যে পরিমাণ লোক এখানে সোনালী রিক্রুট করছে, আরো বেশি এডুকেটেড লোকের দিকে ফোকাস দেওয়া উচিত? বা না, আমি বলতে চাচ্ছি যে অবশ্যই কোয়ালিটি পিপল দরকার, কোয়ালিটি এবং রাইট পিপল, এবং তাদের স্কিল কোম্পানি থেকে এনশিওর করা উচিত। জি, সবাই তো কোর্স করে আসবে না, সবাই শিখে আসবে না, যাতে একটা এফে রিক্রুট হওয়ার সাথে সাথে তাকে ম্যান্ডেটরি করা হবে যে আপনি কোনো কাজ করতে পারবেন না, আগে 72 ঘন্টা ট্রেনিং করে পাস করতে হবে, তবেই আপনাকে লাইসেন্সটা আমরা ইনশিওর করবো, তখনই আপনি কাজ করার জন্য আচ্ছা, অ্যালাউ হবে। এটা তো আমরা বাধ্যতামূলক, এই বিধানটা তো সরকারেরই আছে, কিন্তু কই বাস্তবতা নেই, তো এই জন্যই তো প্রবলেম। এই জন্য দেখবেন যে এটা এভারেজ হতে অনেক সময় কোয়ালিফাইড পিপল আসেও না। জি, আর যদি একটু বাইন্ডিংসে যেত, এটাই কিন্তু হয় স্বাভাবিক। মানে এফএ হওয়ার আগে, এজেন্ট হওয়ার আগেই একদম যে আমরা এই 72 ঘন্টা ট্রেনিং এর একটা সেটআপ ছাড়া আমরা তাকে অ্যাকসেপ্টই করব না। ইয়েস, এরকম, হ্যাঁ, এরকম একটা বিধানে যাও, এরকম তাহলে বিধানে যাওয়া আমাদের উচিত। কোয়ালিটি লোকজন আসবে, আর যে কোয়ালিটি লোকজন আসছে এরাও আর ঝরে যাবে না। ঝরে যাবে না। আরেকটা ব্যাপার হলো, আমরা কি করি, যখন একটা মানুষকে আপনার এই কাজের জন্য অফার করি, তাকে বলি পার্ট টাইম, তখন সে ধরেই নেয় কি এটা পার্ট টাইম, একটা 1 ঘন্টার কাজ, বা এটা গুরুত্বহীন, যে পার্ট টাইম এর গুরুত্ব কি আছে। জি, কিন্তু এটা হচ্ছে ফুল টাইম করা তো দূরের কথা, এর চেয়ে উপরে যদি কিছু থাকে করার মতো সেক্টর, হ্যাঁ, অবশ্যই আমরা যারা এটাকে গুরুত্ব দিছি, দেখেন আমরা কিন্তু, বা আপনি, আমি, আরো যারা ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার আছে, জি। তারা কিন্তু বেশ ভালো করছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আমরা শেষ আপনার কাছে প্রশ্ন, আপনার বীমা শিল্প নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার, আপনার টিমের? আর প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের বিষয়ে যদি আপনি কিছু বলেন। দারুণ, আমি শুরুতেই না শেষেও সাধুবাদ জানাই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসকে, এবং আপনাকেও সাধুবাদ জানাই এই কারণে, বাংলাদেশে না, পৃথিবীতে যেই সব সাবজেক্টগুলো মানুষের কি বলে মাইন্ডসেটে চলে পৌঁছেছে বা মাইন্ড সেট আপ হয়েছে, প্রত্যেকটা কাজে কিন্তু এই পাবলিক অ্যাওয়ারনেস ছিল।
যেমন আপনি দেখবেন হামফুলি হুপিংকে শিফট হয়ে দুনষ্টঙ্করের যে টিকাগুলো হুম, আগে কিন্তু ক্যাম্পেইন করতেছে টিভি রেডিওতে, এরপর বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসতে হয়েছে। আজকে সময়ের পরিক্রমায় এখন কিন্তু এই ক্যাম্পেইনগুলো নাই। এখন শুধু একটা ব্যানার টানাবি স্কুলে, হুম। যার যার বাচ্চা নিয়ে নিয়ে কিন্তু তারা টিকা দিচ্ছে, জি, তাদের কোনো প্রেশারই নাই। কিন্তু আমার ছোটবেলায় দেখছি যে মাইকে মাইকে কিন্তু ক্যাম্পেইন করতে হচ্ছে। তাহলে আপনারা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস যেটা করছেন, এই কাজটাই কিন্তু আপনারা করছেন, যে পাবলিক অ্যাওয়ারনেস মূলক বিভিন্ন প্রোগ্রাম আপনারা পাবলিসিটি করছেন, কারণ যেহেতু অনলাইনের যুগ, এই জন্য আপনাদের সাধুবাদ জানাই। আমারও এই ধরনের টেন্ডেন্সি আছে যে এরকম একটা পাবলিক অ্যাওয়ারনেস মূলক, যেহেতু অনলাইনের যুগ, আমি এরকম কিভাবে মানুষকে ইন্স্যুরেন্স সম্পর্কে সচেতন করা যায় আরও ব্যাপক আকারে, এইটা মাথায় আমার, আমি অলরেডি আপনার কাছ থেকে নিয়েছি এবং এই ধরনের কোনো প্রকল্প আমিও অবশ্যই হাতে নেব যাতে মানুষ সচেতন হয়। আর সেকেন্ড নাম্বারে হলো আমার ইচ্ছা যে আগামী 10 বছরের ভিতরে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বিশেষ করে সোনালীতে থেকে আমি মিনিমাম 10 বছর 2 লক্ষ মানুষকে আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্ট করব, আলহামদুলিল্লাহ। জবলেস থেকে জি, জব হোল্ডার করব, এবং জি। এই 2 লক্ষ ফ্যামিলিকে আমি ফিনান্সিয়ালি সলভেন্সিতে নিয়ে যাব। 2 লক্ষ ফ্যামিলিকে, এটা আমার ইনিশিয়েটিভ এবং আমি এই টার্গেট নিয়ে কাজ করছি। আশা রাখি আল্লাহ আমার আশা পূরণ করবেন, কারণ নেক আশা আল্লাহ কবুল করেন আমার কাছে, তাই মনে হয়, এবং সেটা আমি পারবো ইনশাআল্লাহ। দর্শক ধন্যবাদ। আজকে আমরা আমাদের সম্মানিত অতিথি জনাব ইব্রাহিম মিয়া, ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আমরা সমসাময়িক অনেক বিষয় নিয়ে ওনার থেকে শুনলাম, ওনার পার্সোনাল বিষয় নিয়ে শুনলাম, এবং এই সেক্টরে ওনার দৃষ্টিকোণ থেকে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের জন্য পথ কি কি। আশা করি আমরা যারা এই সেক্টরে কাজ করি বা কাজ করার জন্য মনস্থির করছি, আজকের এই প্রোগ্রামটা আমাদের সকলের জন্য একটা খুব গুরুত্ব রাখবে। এবং আমাদের আপামর জনসাধারণ, দেখেন, যার টাকা আছে, অনেক সম্পদ আছে, সে তো চাইলে ট্রিটমেন্টটা করাইতে পারে, কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এই রকম পরিবারগুলো না বাংলাদেশের, আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের শুরুর প্রোগ্রাম থেকেই এই অ্যাওয়ারনেসটা চালাচ্ছি। এই দেশের 62 লক্ষ পরিবার প্রতি বছর শুধু সংক্রামক রোগের চিকিৎসা করতে গিয়ে হতদরিদ্র হয়ে যাচ্ছে মধ্যবিত্ত থেকে। তো এখান থেকে উত্তরণের জন্য এবং আমাদের পারিবারিক আর্থিক নিরাপত্তাটাকে আরো সাস্টেনেবল করার জন্য একমাত্র জীবন বীমা শিল্পই আমাদেরকে সহযোগিতা করতে পারে। এই বিষয়ে আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমাদের ক্যাম্পেইনে আপনাদের সম্পৃক্ততা আরো ব্যাপকভাবে কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।